গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে ডে 3। আজকে আমরা পঞ্চলিঙ্গেশ্বর টেম্পেলে যাব ফাইনালি। পঞ্চলিঙ্গেশ্বর টেম্পেল কভার করে তারপর দেবকুণ্ড যাব। মোটামুটি গাড়ি ভালোই চলেছে, তাই আজকে একটু চেন লুপ করে নিচ্ছি, কারণ আজকে প্রায় 350 কিলোমিটার চলবে গাড়ি। আমাদের ট্যুর এখনো পর্যন্ত সো ফার সো গুড, ভালোই চলছে। তবে এখানকার লোকজনের ট্রাফিক সেন্স খুব খারাপ। সব ঠিক থাকলেও একটা ছোট্ট সমস্যা বদার করছে। আমার টায়ারে এখানে একটা বাল্জ দেখা গেছে। এইবার হাইওয়েতে 350 কিলোমিটার প্রায় 70-80 স্পিডে চলবে। বাড়ি অবধি টিকে গেলে ভালো হয়। আশা করি রাস্তার মাঝখানে ট্রাভেল দেবে না। একটা সেই সামান্য উঁচু হয়ে রয়েছে। আর এমনি বাইকের পারফরমেন্স এমনি ভালো, অন্য কোনো সমস্যা নেই। মোটামুটি প্রিপেয়ার হয়ে এসেছিলাম। আমরা বেরিয়ে পড়েছি আজকে পঞ্চলিঙ্গেশ্বর ট্যুরের জন্য। এদের এই হলুদ ফুলের জিনিসটা বেশ ভালো, সুন্দর লাগে কিন্তু দেখতে। রাস্তাটা হেভি লাগে, অন্যবারও দেখেছি এত সুন্দর হলুদ ফুল পড়ে থাকে। এই হোটেল থেকে বেরিয়েই পাহাড়টা দেখতে এত সুন্দর লাগে যে কি বলবো, পুরো মন ভালো হয়ে যায়। এটা পঞ্চলিঙ্গেশ্বরের অনেক পুরনো ধর্মশালা, আর এখন ঝাঁ চকচকে একটা বিল্ডিংও হয়েছে। এরকম বড় বড় পার্কিং স্পট পঞ্চলিঙ্গেশ্বরে দুটো করা আছে। ঘন্টা হিসাবে টাকা দিয়ে রাখা যায়, বাইক থেকে বড় বাস সবই রাখা যায়। আর এখানে পে অ্যান্ড ইউজ টয়লেটও আছে, আর সেগুলো মোটামুটি পরিষ্কার। সকাল সকাল এরকম দৃশ্য মন ভালো করে দেয়। গাছটাও পুরো হলুদ হয়ে রয়েছে, আর রাস্তাটাও পুরো হলুদ ফুলে ভরা। আজকে আরেকটু পরে আমরা বাড়ির দিকে রওনা দেব। তার আগে আমরা এক্সপ্লোর করব আজকের মেন অ্যাট্রাকশন হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়। পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ে পঞ্চলিঙ্গেশ্বর শিব মন্দির আছে, সেইটা দেখা। আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের পেছনে একটা জঙ্গল আছে, জঙ্গলের ভেতর বনবিবির মন্দির আছে, আর সেখানে একটা কুণ্ড আছে, মাটির তলা থেকে সেখানে জল ওঠে, সেই সব দেখাবো। আর সেখানে জঙ্গল আছে, সেই জঙ্গলও এক্সপ্লোর করাবো। জঙ্গল মানে একদম খাজা জঙ্গল মনে করবেন না। এই জঙ্গলে হাতি, ভাল্লুক, তারপর লেপার্ড সবই থাকে। আমরা কালকেও হাতি এখানে এসেছিল শুনেছিলাম। আমাদের যে হোটেলের পেছনে মাঠ মতো আছে, সেই দিকে হাতি এসেছিল। তো আমরা আজকে ওই জঙ্গলে আজকে ঘুরতে যাব। এবার কতটা কি অ্যাডভেঞ্চার হয় দেখাই যাক। আমরা জঙ্গলে ঘোরার জন্য গাইড চেয়েছিলাম, কিন্তু এখানে গতকাল একটা বড়সড় প্রোগ্রাম হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান ডিজে ইত্যাদি, যার জন্য লোকাল গাইড যারা ছিল তারা কেউ সকালবেলা অ্যাভেলেবেল ছিল না। তাই আমরাই আশপাশটা ঘুরে দেখব জঙ্গলের মধ্যে। আপনার পুজোর জন্য বাইরে থেকে কিছু আনার দরকার নেই। এখানে ছোট ছোট প্রচুর দোকান আছে, সেখান থেকে আপনি পুজোর সমস্ত রকম সামগ্রী পেয়ে যাবেন। এছাড়াও এখানে আপনি ব্রেকফাস্টের দোকানও আছে, আপনার লুচি বা ধরুন ছোলা বাদাম যাই ব্রেকফাস্ট করতে যাবেন, চায়ের দোকান সবই আছে। আপনার যদি মোমেন্টো কিছু রাখতে চান তারও দোকান আছে, সব কিছুই আছে এখানে। এই দেখুন এখানে কত দোকান রয়েছে। এই দোকানগুলো আমরা সকাল সকাল যাচ্ছি বলে খোলেনি, একটু বেলা হলেই মোটামুটি 8টা সাড়ে 8টা থেকে সমস্ত দোকান খুলে যায়। কোথায় ফুটেছে এগুলো? দাদা ছবি তুলি একটা। সকাল সকাল বাচ্চাগুলো শাপলা ফুল তুলে নিয়ে আসছে, এগুলোই আপনার পুজোর ডালাতে যাবে।
সব জায়গায় একই ব্যাপার হয়েছে। উন্নয়ন করতে গিয়ে এত বাড়াবাড়ি হয়ে গেছে যে দোকানের চোটে এর পাশে সুন্দর জঙ্গল আর পাহাড় আছে, বিশাল বিশাল পাথর আছে, সেই সব আর দেখাই যায় না। যেদিকেই তাকাচ্ছি শুধু প্লাস্টিক আর প্লাস্টিক। এসে গিয়েছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার সিঁড়ির দোরগোড়ায়। এখান থেকে প্রায় 250 সিঁড়ি ভেঙে আমাদের উপরে উঠতে হবে। আর এখানে 10 টাকা করে মাথা পিছু একটা ফি দিতে হয়। 2015 সালে আমি প্রথমবার এই পঞ্চলিঙ্গেশ্বরে এসেছিলাম। তখন এতটা ফ্যান্সি রেলিং ছিল না, কিন্তু রেলিংগুলো খারাপ না, সুন্দর করেছে। মাঝখানে মাঝখানে বসার জায়গাও আছে। পঞ্চলিঙ্গেশ্বরে আসতে হলে চেষ্টা করবেন উৎসব নেই এরকম কোনো সিজনে আসতে, বা উইকেন্ড নয় এরকম সময় আসতে। এখানে আসতে গেলে একটা মানে খালি থাকবে এরকম একটা সিজনে আসলে সবচেয়ে ভালো হয়। যেমন আমরা এই এখন গরমে এসেছি, বা আপনি বর্ষায় আসতে পারেন, পুজোর আগে আগে আসতে পারেন। খালি সময়ে আসার কারণ এখানে হচ্ছে এখানে 5টা শিবলিঙ্গ, তাই জন্য পঞ্চলিঙ্গেশ্বর নাম। 5টা শিবলিঙ্গ একটা ঝর্ণার তলায় একটা সরু গুহার মধ্যে রয়েছে। আপনি শিবলিঙ্গগুলোকে সরাসরি দেখতে পাবেন না, আপনাকে গুহায় ওই জল পড়ছে, জলের মধ্যে হাত ঢুকিয়ে টাচ করে আপনাকে 5টা শিবলিঙ্গ ফিল করতে পারবেন। এইবার সেই জিনিসটা ভিড়ের মধ্যে করা সম্ভব নয়। আপনার ওই ফিল করতে অন্তত 2-3 মিনিট সময় তো লাগেই। আর এই দেখুন, এখানে বর্ষাকালে আসলে বিশেষ করে, বা বর্ষার পর আসলে এখান দিয়ে সুন্দর ঝর্ণার জলটা বয়ে যায়। এই ঝর্ণার জল কোথা থেকে আসছে, কী আসছে, এগুলো পরে দেখাবো। এইখান দিয়ে এই ঝর্ণার জলটা নেমে আসে, এখান দিয়ে পুরো দুধ সাদা ঝর্ণার জল নামতে থাকে, বর্ষাকালে খুব সুন্দর লাগে। আর এই ঝর্ণার জলের উৎসগুলোও দেখাবো কোথায় আছে। আর এই আমরা প্রায় এসে গেছি। এখানে জুতো রাখার জায়গা আছে, জুতো রাখার জন্য 10 টাকা করে নেয়। 2015 সালে যখন আসি তখন এখানকার লোকজন একটা ইন্টারেস্টিং লোককথা শুনিয়েছিল। এই 5টা শিবলিঙ্গ এখানে কারা প্রতিষ্ঠা করেছিল বা কীভাবে এলো, সেই নিয়ে এখানে একটা ইন্টারেস্টিং লোককথা আছে। আর সেটা লিঙ্ক করছে মহাভারতের সঙ্গে। সেটা কি ব্যাপার না ব্যাপার সেটা বলছি একটু পরে। আপাতত মন্দিরটায় যাই, জুতো রাখি, তারপরের ব্যাপার পরে হচ্ছে। এই হচ্ছে মোটামুটি মন্দির চত্বর। এখানে কতগুলো পাথরের প্রাকৃতিক গুহা ছিল, যেখানে সাধুরা বসে তপস্যা করতো, কিন্তু সেসব উড়ে গেছে। আপাতত মোটামুটি এই রকম মন্দির চত্বর। মন্দিরে ঢোকার আগে যেখানে জুতো রাখবেন সেখানে মাথা পিছু 10 টাকা করে দিতে হবে। আচ্ছা, সেখানে যখন জুতো রাখবেন বলে দেবেন যে আমরা বনবিবির মন্দিরে যাব, তো ওরা তখন আপনাকে জুতো হাতে করে নিয়ে মন্দির চত্বরটা পার হতে অ্যালাউ করবে। এবার ওই বনবিবির মন্দিরটা, ওটাই হচ্ছে আসল জায়গা। ওটা খুব ইন্টারেস্টিং জায়গা, আসল জায়গা না, ইন্টারেস্টিং জায়গা। এবার এই যে এই চত্বরটা পার হয়ে একটা পাঁচিল আছে, ওই পাঁচিলটা পার হয়ে যেতে হয়। আর এই হচ্ছে আপনার টোটাল মন্দির চত্বরটা। মন্দির চত্বরের এই সাইডে এই পাঁচিলটা, সরু পাঁচিলটা পার হয়ে যেতে হয়। এটা আগে বন দপ্তর অ্যালাউ করতো না, কিন্তু এখন বনবিবির মন্দিরের কথা বলে এই জায়গাটা এখন ট্যুরিস্টরা যেতে পারে। আমরা এখন জুতো হাতে করে যাচ্ছি। এই পারটা পার হয়ে গিয়ে, এই মন্দির চত্বরটা পার হয়ে গিয়ে আমরা ওইখানে জুতোটা পরে নেব। পরে নিয়ে পরের ইন্টারেস্টিং জায়গাগুলো আপনাকে এক্সপ্লোর করে দেখাবো। এই বনবিবির মন্দিরটা একটা ছোটোখাটো ট্রেক করার মতোই ব্যাপার, তাই ভালো জুতো নিয়ে আসবেন, বা কিটো পরে আসলেও হয়ে যাবে। আর হচ্ছে সন্ধেবেলা এখানে থাকার চেষ্টা করবেন না, কারণটা দেখেই নিন। এই পোর্শনটা একরকম ঘন জঙ্গলেরই পার্ট, তাই সন্ধ্যের পর থাকার চেষ্টা না করাই ভালো। 200-300 মিটার উঁচু নিচু পাহাড়ি রাস্তা, বড় বড় পাথর জঙ্গলের মধ্যে ট্রেক মতো করতে হয়। আর স্থানীয় লোকজনের কথা অবশ্যই শুনবেন, কারণ এখানে প্রায় প্রতিদিনই হাতি আসে। এই জায়গাটার পেছনে বনবিবির মন্দিরের কাছে একটা বড় পুকুর মতো আছে, সেখানে হাতিরা প্রায় জল খেতে আসে। এছাড়াও ভাল্লুক আছে,
লেপার্ড আছে, এসব তো আছেই। তাই এগুলো দিনের বেলাটা করাটাই সবচেয়ে ভালো। আর জঙ্গল মানে বেশ ভালো ঘন জঙ্গল, আপনারা এলেই বুঝতে পারবেন যে এখানে এলে আপনারা পুরো শুনশান এরিয়া। এই সাইডটা আগে একমাত্র শুধুমাত্র অ্যাক্সেস করতো মন্দিরের পুরোহিতরা। এই মন্দিরের পেছন দিকটা ওনারা এসে ওনাদের থাকার জায়গা আছে। আর আমরা তখন লুকিয়ে লুকিয়ে এসে দেখে ঘুরে গেছিলাম। আর এখন তো ট্যুরিস্টদের জন্য ওপেন করেই দিয়েছে, তবে সন্ধ্যের পরটা এড়িয়েই চলবেন। এইবার আপনাদের শোনাই এখানকার যে চালু উপকথা আছে সেটা। এখানকার লোকজন আমাদের গল্প শুনিয়েছিল, আমরা প্রথম যখন এসেছিলাম আমাদের গল্প শুনিয়েছিল এই যে পঞ্চলিঙ্গেশ্বর আছে, পঞ্চলিঙ্গেশ্বরে হাত দিয়ে দেখলে 5টা শিবলিঙ্গ পাওয়া যায় ঝর্ণার তলায়। এইটা অরিজিনালি নাকি 5টা শিবলিঙ্গ এই জঙ্গলের মধ্যে 5টা জায়গায় ছিল। এবার পঞ্চপাণ্ডব যখন এখানে আসে, এবার জঙ্গলের মধ্যে ওই 5টা জায়গায় গিয়ে গিয়ে পূজা করা একটু মুশকিলের ব্যাপার। 5টাই ছিল আপনার আদিবাসীরা পুজো করতো শিবলিঙ্গগুলোকে, এবং 5টা শিবলিঙ্গর কাছে একটা করে কুণ্ড ছিল। কুণ্ড মনে হচ্ছে সেখানে মাটির তলা থেকে জল ওঠে, ফুটন্ত জল না, এমনি জল, মানে ন্যাচারাল যেটা প্রস্রবণ যেটা বলে। তো সেই 5টা জায়গা থেকে ওনারা পঞ্চপাণ্ডব পূজা করার সুবিধার জন্য সেগুলোকে নিয়ে এসে এই পঞ্চলিঙ্গেশ্বরে প্রতিষ্ঠা করে। আর তারপর থেকে এখানেই পূজাটা হচ্ছে। এইটা রয়েছে গল্প। এবার গল্পের সঙ্গে সামঞ্জস্য কোথায় রয়েছে, এই রাস্তাটা ধরে খানিকটা গেলে একটা বনবিবির মন্দির বলে, সেই বনবিবির মন্দিরের কাছে গেলে আপনি সত্যি সত্যি দেখতে পাবেন ওখানে একটা কুণ্ড রয়েছে। সেই কুণ্ড থেকে মাটির তলা থেকে জল উঠছে। আর কুণ্ডর পাশেই রয়েছে একটা বড় পুকুর। এই যে পুকুরটা রয়েছে, এই পুকুরের বাঁধ এটা। এবার আপনি দেখতে পাবেন এই বাঁধটায় উঠলে এই দেখুন এই যে বড় পুকুরটা, এই বড় পুকুরটা অবশ্য ন্যাচারাল নয়, এটা বন দপ্তর থেকে কেটেছে। এখানে হাতি টাতিরা জল খেতে আসে। ওই যে 5টা কুণ্ডর কথা বলেছিলাম, ওই 5টা কুণ্ড থেকে জল এসে এখানে জমা হয় আগে। আর ওই হচ্ছে বনবিবির মন্দিরটা, ওর কাছে যাব আমরা। ওখানে আছে আপনার ন্যাচারাল যে প্রস্রবণ সেইটা। তো জঙ্গলের ভেতর ওই 5টা কুণ্ড থেকে জল বয়ে এসে এই পুকুরটাতে জমে, তারপর এই পুকুর থেকে আবার ফ্লো হয়ে গিয়ে পঞ্চলিঙ্গেশ্বরে ওই যে ধারাটা আছে সেখানে গিয়ে আসে আর কি, একসঙ্গে হয়ে ওখান দিয়ে পড়ে। তো জঙ্গলের মধ্যে আমি এই একটা কুণ্ডকেই দেখতে পেয়েছি। আমার খুব ইচ্ছা আছে জঙ্গলের মধ্যে আরও যে 4টে কুণ্ড আছে সেইগুলোকে খুঁজে বার করার। আপনি একটু জঙ্গলের মধ্যে হাঁটলে দেখতে পাবেন যে জঙ্গলের ভেতর থেকে ঝর্ণার মতো জল আসছে, সেগুলো আমি একটু দেখাচ্ছি। আপাতত এই কুণ্ডটা দেখুন। এই যে কুণ্ডটা, এখানে মাটির তলা থেকে বুড় বুড় করে জল ওঠে, মানে বুদবুদ করে জল ওঠে। এটা আমি অনেক দিন থেকেই এখানে আগে এসেছিলাম, আগে এরকম সুন্দর করে বাঁধানো ছিল না। দাঁড়ান দেখাই, যদি দেখানো যায়। এই দেখুন এখানে এই বুদবুদ করে জল উঠছে। আর এই জলটা আপনার গরম নয় বা কোনো রকম কিছু খনিজ মিশ্র নয়, আপনি চাইলে জলটা খেতে পারেন। ভালো জল উঠছে এখান থেকে। জল উঠে ওই সামনে নালা দিয়ে গিয়ে ওই পুকুরে মিশছে। পুকুরটাতে আপনার চারদিক থেকে আরও নালা আছে, সেখান থেকে এসে ওই অন্যান্য যে 4টে কুণ্ডের জল সেগুলো এসে মেশে। এই দেখুন এই রয়েছে এই পাশে, এই রয়েছে কুণ্ডটা, এখান থেকে জল বার হয়ে গিয়ে ওই পুকুরে গিয়ে মেশে। আর এই রয়েছে বনবিবির মন্দির। এটা আসলে হচ্ছে আদিম যে জনজাতি যারা থাকতো তারা এটার পূজা করত। এবার আমরা জঙ্গলের ভেতরে খানিকটা ঢুকে এক্সপ্লোর করার চেষ্টা করব। গাইড ভাড়া করার চেষ্টা করেছিলাম, সে তো আগেই বলেছি, কিন্তু এখানে আমরা কোনো গাইডকে এই দিনের জন্য পাইনি, তাই আমরা নিজেরাই কিছুটা এক্সপ্লোর করার জন্য এসেছি। আর এই যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো হচ্ছে আপনাদের লোকাল লোকজন গাছের ডাল বা শুকনো কাঠ এসব আনতে যায়। আর এছাড়াও জঙ্গলি জন্তু জানোয়ারদের পায়ে পায়ে এটা তৈরি হয়েছে। পঞ্চপাণ্ডব এসে থাক বা নাই থাক, আমাদের জঙ্গলে অ্যাডভেঞ্চার করার জন্য এইগুলোই, এই ছোট ছোট গল্পই যথেষ্ট। এবার উপকথার পুরোটা সত্যি না হলেও বেশ অনেকটাই সত্যি হয়।
আর এই 5টা কুণ্ড থাকা অস্বাভাবিক কিছু নয়, কারণ জঙ্গলের মধ্যে দিয়ে ছোট ছোট ঝোড়া এসে মিশেছে, সেটা আগেই বলেছি, আমি দেখাবো। আর লোকাল লোকজন সঙ্গে থাকলে জঙ্গলে আটঘাটের সুবিধা হয়। এই জঙ্গলের ভেতর আমি আর গুরুপদা একটা জলা দেখতে পেয়েছি। এই জলাটা মেবি সেকেন্ড কুণ্ড হতে পারে, তাই আমরা ওই যে মেন বড় রাস্তাটা থেকে একটু সরে এসে এই জঙ্গলের ভেতর দিয়ে একটু হেঁটে হেঁটে যাচ্ছি। যে দেখি, এই দেখুন এই যে ঝোড়াগুলো দেখুন, এই দুটো এসে এখানে মিশেছে, এই দুটো মিশে যাচ্ছে। আর এই ঝোড়াটা দেখুন, এই জঙ্গলের ভেতর থেকে আসছে। এগুলো সম্ভবত জঙ্গলের ভেতরেই ওরকম কুণ্ড মতো রয়েছে, সেখান থেকে উঠে আসছে। এবার এত ঘন জঙ্গল, এটা আপনারা ক্যামেরা অতটা বুঝতে পারছেন না। চারপাশে পুরো নিস্তব্ধ পরিবেশ, শুধু পাখির ডাক আর ঝিঁঝির ডাক, এছাড়া কিছু নেই। আর একটা বড় সমস্যার ব্যাপার, আমরা চারদিকে হাতির পটি দেখতে পাচ্ছি, যেগুলো কাল রাত্রের, সেটা একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার আমাদের সঙ্গে একটা কুকুর আছে, লোকাল কুকুর, সেটুকু একটু শান্তির ব্যাপার, কারণ হাতি বেরোক বা যাই বেরোক, সে আগে টের পাবে। আর এই জলাটাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম, এই যে এখানটা, এই কুণ্ড থেকে জল টলগুলো এসে এই জলাটা এখানে জমা হয়। এই জলাটা এই দেখুন হাতির পটি। আর এই জায়গাটা দেখুন, এইখানটা গাছপালা ঘেরা পুরো তাঁবুর মতো হয়ে রয়েছে, একটা ডোম মতো হয়ে রয়েছে গাছপালা, আর ভেতরটা পুরো সমান পরিষ্কার। এবার গাছপালা যেরকম হয়ে রয়েছে আপনার দেখলেই বুঝতে পারবেন যে এখানে হাতি বা ওই জাতীয় কিছু না কিছু তো এখানে শোয় বা গড়াগড়ি করে, এখানে ব্যাপার। এটা বাইরে থেকে চট করে দেখা যায় না, কিন্তু ভেতরটা বেশ তাঁবুর মতো গোল একটা ডোম মতো হয়ে রয়েছে। আর এইখানটা খেয়াল করুন, এই দেখুন ধুলোর মধ্যে দেখতে পাচ্ছেন গোল গোল, এই গোল গোলগুলো হচ্ছে হাতির পায়ের দাগ। এইখানটা তারা জল খেয়েছিল, এই দেখুন আরেকবার দেখাচ্ছি ভালো করে, দেখুন খেয়াল করুন, এখানে গোল গোল পায়ের ছাপ রয়েছে ধুলোর মধ্যে। আর এই হলো ডগেশ ভাই, যার ভরসায় আমরা জঙ্গল ঘুরতে এসেছি। আর এসে থেকে দেখছি মাটি চাটছে অনেকক্ষণ ধরে। এই মাটিতে সম্ভবত কিছু মেশানো আছে বা নুন টুন কিছু দেওয়া আছে, যেগুলো বনের পশুরা খায়। অনেকক্ষণ ধরে মাটি চাটছিল। তো এইবার আমরা এখান থেকে বেরোবো ওই দিক থেকে গিয়ে। এইবার বোঝা যাচ্ছে আসার রাস্তাটা কেন ওরকম পরিষ্কার পরিষ্কার ছিল। এই দেখুন, এই রাস্তাটা যেরকম হচ্ছে ঘন ঝোপঝাড় জঙ্গল, এইখানটা হচ্ছে এই সাধারণ লোকজন যাওয়া আসা করে। আর এই বেরোনোর এই রাস্তাটা এরকম চওড়া মতো হয়ে আছে কেন, সেটা আমরা এখন বুঝতে পারছি। এই জায়গায় সাধারণত হাতির বড় বড় পাল থাকে, তারা এসে এখানে শোয়, গড়াগড়ি করে বা বিশ্রাম করে, যার জন্য এই ছোটো গাছপালা ঝোপঝাড় যত যা আছে এদের পায়ের চাপে সব পরিষ্কার হয়ে রয়েছে। হাতিদের হিডেন পার্টি প্যালেস থেকে আমরা আবার বেরিয়ে এসেছি জঙ্গলের বড় রাস্তায়। এবার একটা জিনিস বুঝতে পারছি, এই রাস্তাটা কাঠুরেদের পায়ে পায়ে যত না হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে হাতিদের পায়ে পায়ে। এই জঙ্গলের রাস্তার সাইজটা দেখুন, আর গাছপালাগুলোর হাইটটা দেখুন, পুরোটাই তাহলে বুঝতে পারবেন মানে হাতির যে দল, দুটো তিনটে হাতি পাশাপাশি গেলে মানে যেরকম চওড়া লাগে, গাছপালা সেরকমভাবে ভাঙা, মাটির তলা থেকে কোনো ছোট গাছ সেভাবে ওঠেনি, আর উপরের দিক থেকেও ঠিক ততটাই নিচু হয়ে রয়েছে, মানে পুরোটাই হাতির শেপে রয়েছে, হাতিদের শেপে রয়েছে। এই রাস্তা ধরেই যাওয়া আসা করে। গাইড তো পেলাম না, ডগেশ ভাই জিন্দাবাদ, ওর ভরসাতেই আমরা এখান থেকে ওখান ঘুরে বেড়াচ্ছি। এই কুকুরটার একটা বৈশিষ্ট্য মনে হচ্ছে, এ বেশিরভাগ সময় জঙ্গলে থাকে, কারণ আমরা রাস্তার কুকুরদের সাধারণত যে কমান্ড দিই যে এদিকে আয়, বস, খাবি আয়, এদিকে আয়, এইসব কিছু খুব একটা বোঝে না, আমাদের দিকে তাকায় আর কিছু কিছু আন্দাজ করে করে চলে। যাই হোক, আমাদের সুবিধা হয়েছে, এই জঙ্গলের কুকুর বলে চারপাশে দেখে দেখে বেশ ভালোভাবেই যাচ্ছে, আমরা সাহস পেয়ে যাচ্ছি। তবুও এর ভয়ের কিছুটা কারণ রয়েছে, কারণ জঙ্গলে লেপার্ড রয়েছে, লেপার্ড এলে আমাদের চেয়ে আগে ওকেই ধরবে। আর এইখানে রাস্তার দুটো ভাগ হয়েছে, দুটো ভাগ সম্ভবত দুটো পাহাড়ের দিকে যাচ্ছে। আমরা যে কোনো একটা চুজ করে একটু এগিয়ে যাই। আমরা যেহেতু এখান থেকে আজকে 12টার দিকে বেরিয়ে যাব, হোটেল ছেড়ে দেব, তাই আমরা খুব বেশি ঘোরার টাইম পাবো না। আর লোকাল লোকজন থাকলে সত্যি ভালো হতো, কারণ হাতি তো গত পরশু এসেছিল। এবার তারা আদৌ এই পাহাড়গুলোর মধ্যে আছে না চলে গেছে
লোকাল লোকজনই সবচেয়ে ভালো বলতে পারবে। এটা একটু চাপের কারণ তো হয়েছে। আর জঙ্গলের মধ্যে দেখলাম প্রচুর রং বেরঙের প্রজাপতি, আর প্রচুর পাখি রয়েছে, আর রয়েছে আপনার বড় জায়ান্ট স্কুইরাল, এগুলো আপনি খুব সহজেই দেখতে পাবেন। আর জংলি মোরগও প্রচুর রয়েছে। জংলি মোরগ সামনাসামনি দেখতে পেলাম না, ডাক শুনলাম প্রচুর। যারা বার্ড ওয়াচিং করেন বা পশু পাখির ছবি তোলেন, তাদের জন্য এটা খুব ভালো জায়গা। একটু ধৈর্য ধরে থাকলে আর একজন গাইড নিয়ে থাকলে খুব সহজেই আপনারা সারাদিনে প্রচুর ভালো ভালো ছবি পাবেন। এরপর আমরা প্রায় আরও ঘন্টা খানেক জঙ্গল এক্সপ্লোর করি, তারপর নিচে নেমে আসি। কারণ হচ্ছে এরপর আমাদের হোটেলে ফিরে রেডি হয়ে বেরোতেও হবে। যাই হোক, বুঝলাম এই রাস্তাগুলো, এটা হচ্ছে নীলগিরি পাহাড়ের পরপর শিরা আর কি। নীলগিরি পাহাড়টা পরপর জোড়া, শিরায় শিরায় জোড়া। এই রাস্তাগুলো একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে নিয়ে চলে যাচ্ছে। এই রাস্তা দিয়ে হাতিরা যাওয়া আসা করে বা বন্য পশু পাখিরা যাওয়া আসা করে। এবার আমরা আর বেশি আর ঘুরলাম না, কারণ আমাদের নিচে যেতে হবে, গিয়ে আমাদের রেডি হয়ে বেরোতে হবে। আমি পরের বার চেষ্টা করব যে গাইড নিয়ে ঘুরতে, আর হচ্ছে গোটা একটা দিন রাখবো শুধু এই জঙ্গলটা এক্সপ্লোর করার জন্য। এই জঙ্গলটা খুবই ইন্টারেস্টিং, আর সবচেয়ে ভালো কথা, এই জঙ্গলটায় কোনো মানুষের হাত সেভাবে পড়েনি। এত ভেতরে দেখলাম কাঠুরিয়া সেভাবে আসে না, যা এসেছে জঙ্গল দপ্তরের লোক, মানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন এসে ছোটোখাটো কিছু পুকুর তৈরি করে দেওয়া বা গাছপালা, কোনো ভেঙে পড়া গাছপালাকে সরিয়ে দেওয়া, এইসব কাজ ছাড়া খুব একটা কিছু কেউ মানুষের হাত পড়েনি। তাই এখানটা র নেচার একটু এক্সপ্লোর করতে হলে আমি এইখানটা একদিন পুরো রাখবো। যাই হোক, এখন ফেরত চলে যাই, হোটেলে গিয়ে রেডি হতে হবে। অল সেট। এবার আমরা স্টার্ট করব এখান থেকে 290 কিলোমিটার আমাদের বাড়ির উদ্দেশ্যে। টান টান রাস্তা, কোথাও দাঁড়াবো না, সোজা চালিয়ে বাড়ি যাবো। আমাদের একটা লাস্ট টাইম সেলফি এইখানে আছে, এইখানটা আছে। আমি উঠে গেছি, আমি আর নামবো না। দাও, আমি ধরেই দিই। একটু দূরে যাও, একটু দূরে যাও। দাও না, আমি ধরাই দিই। দাও। আচ্ছা ঠিক আছে, চলো। ইয়ো একদম। আচ্ছা, ম্যাপ কোথায় মারবো? বাড়ি সোনারপুর স্টেশন। বাই বাই পঞ্চলিঙ্গেশ্বর, আবার দেখা হবে কয়েক বছর পর। উড়িষ্যায় তেলের দাম কম, তাই আমার কালো হাতিকে একেবারে পেট টাপুস করে খাইয়ে দেবো, যাতে একদম সরাসরি পুরোপুরি বাড়িতে এসে দাঁড়ায়। ভর্তি করে দিন, যতটা হবে। ও আচ্ছা, ঠিক আছে, না ঠিক আছে, টাক ঠিক আছে। 835। কালো হাতি খেলো 8 লিটার 200 তেল, 835 টাকা লাগলো টোটাল। পেট একদম ভর্তি, মাইলেজ দুর্দান্ত দিচ্ছে। আমার কালো হাতির পেট ভর্তি, অনুপের বাইকের পেট ভর্তি। লেটস স্টার্ট। রাস্তায় কি ধুলো! আগের দিন এই রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে। রাতের বেলা আমরা যখন ফিরছিলাম, একটা দুর্ঘটনা ঘটে। তো কপাল ভালো, কারোর খুব বেশি ক্ষতি কিছু হয়নি। তবে দুর্ঘটনাটা ঘটে পুরোপুরি ইগোর জন্য। কীরকম ব্যাপারটা বলি, আমরা রাতের বেলা 4-5 সাইড সিন করে ফিরছিলাম, সন্ধ্যে 7-8টা বাজে। এবার আমরা ছেলেপুলে যেরকম বাইক চালাই, আমরা গর্ত টত্ত থাকলে একটু লাফিয়ে বেরিয়ে যাই, বা খুব বেশি গর্ত থাকলে স্লো করি। তা আমরা বাইক চালাচ্ছি, আমরা জানি। তো এবার হয়েছে কি, আমরা একটু জোরেই চালিয়ে ফিরছিলাম, তো গর্ত টত্তর ওপর দিয়ে লাফিয়ে আসছিলাম। তো এখানকার লোকাল একজন লোক সদ্য বিয়ে করেছে, তার বউকে নিয়ে সে নতুন বুলেটে
নতুন বুলেট নিয়েছে, চকচকে বুলেট নিয়ে সে ফিরছিল। এবার তাকে আমরা ওভারটেক করে ওভারটেক করে বেরিয়ে যাই। এইবার তাতে হয় কি, নতুন বউ নিয়ে যেহেতু ফিরছে তার ইগো হার্ট হয়ে যায়। এর ইগো হার্ট হয়ে যাওয়াতে সে এইবার চেষ্টা করে আমাদেরকে ওভারটেক করে যাবে। তো এইবার সামনে ভাঙা রাস্তা আছে দেখে, আমাদের রাস্তা কদিন ধরে যাওয়া আসা করে করে মুখস্থ হয়ে গেছে। সামনে ভাঙা রাস্তা আসতে জেনে আমরা স্লো করে যাই। এইবার সে করে কি, সে লোকাল লোক, ভাঙা রাস্তা জানে, কিন্তু তবুও সেই ইগোর চক্করে পড়ে সে আমাদেরকে করে ওভারটেক করতে যায়। ওভারটেক করে খানিকটা এগিয়ে যায়। এইবার আমরা দেখি সামনে কিছুটা দূরে পুরো রাস্তা ধুলো হয়ে রয়েছে, চারপাশে প্রচুর ধুলো উড়ছে। গিয়ে দেখি বাবু হয়েছে কি, এখানে রাস্তায় প্রচুর সরু নুড়ি রয়েছে, ভাঙা রাস্তা যেহেতু নুড়ি রয়েছে, তার উপর বাইক স্লিপ করে যায়। আর বউ বেচারা, নতুন বউ, সে বেচারা গিয়ে পড়ে রাস্তার এই ধুলো আর নুড়ির মধ্যে, মুখ টুক পুরো ছুলে টুলে একসা কাণ্ড। সে আর কি বলবো। এই ঘটনাটা ভাগ্য ভালো যেটা বড় রাস্তা নয় বা পেছনে কোনো বড় গাড়ি ছিল না, না হলে এটা বড়সড় ঘটনা ঘটতে পারতো। তাই রাস্তায় যখন চালাবেন অতটা ইগো নিয়ে চালাবেন না, আপনি সেফলি চালাবেন, নিজের সুবিধা মতো চালাবেন, যেটা আরাম পাওয়া যাবে সেরকমভাবে চালাবেন। যাই হোক, এবারের মতো আমাদের ট্রিপ শেষ হলো। কিছু নতুন জায়গা দেখলাম, আনন্দ করলাম, ঘুরলাম, দারুণ ব্যাপার। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্টে ভালো মন্দ লিখে উৎসাহ করবেন। আর ভালো লাগলেও লিখবেন, খারাপ লাগলেও কী খারাপ লাগলো, কী হলে ভালো হতো সেগুলোও লিখবেন। আর ট্রিপটা 5 দিনের হলে ভালো হতো, কিন্তু টাকা পয়সা যেহেতু ম্যাটার করে তাই 3 দিনের মধ্যেই রাখতে হয়েছে। আর কিছু নেই, এবার আপনারা একটু রাস্তা উপভোগ করুন। বাই। If you miss this train I'm on, you will know that I have gone. You can hear the whistle blow 100 miles, 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blow 100 miles. Not a shirt on my back, not a penny to my name. Lord, I can't go back home this away, this away, this away, this away, this away. Lord, I can't go back home this away. If you miss this train I'm on, you will know that I have gone. You can hear the whistle blow 100 miles, 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blow 100 miles. Lord, I'm one, Lord, I'm two, Lord, I'm three, Lord, I'm four, Lord, I'm 500 miles away from home, away from home, away from home, away from home, away from home. Lord, I'm 500 miles away from home.